A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. I just spoke to the President of the United States. I have some new information and breaking details to share about tonight's what is historic air campaign. Now, tonight, Iran's nuclear ambitions, they are officially dead. It appears the United States just completely obliterated Iran's top secret Fordow nuclear facility with 6 huge bunker buster bombs. It was originally speculated that you would only need 2. It turns out they used 5 to 6, dropped from America's stealth B-2 bombers. And that's not all. 2 other major Iranian nuclear sites, Natanz and Esfahan, were wiped out with 30 Tomahawk missiles launched by American submarines some 400 miles away. ফাইনালি দ্য অবভিয়াস হ্যাপেন্স। এখন অবভিয়াস মনে হইল, যখন বিষয়টা ঠিক অবভিয়াস মনে হচ্ছিল না ইরানের উপর ইসরায়েল আক্রমণের জাস্ট 1-2 দিনের মাথায়, তখন কিন্তু আমরা আমাদের চ্যানেলে আলোচনা করে এই সম্ভাবনা আলোচনা করছিলাম যে এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি পার্সোনালি, এবং কী কারণে সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি সেগুলো তখন বিস্তারিত আলোচনা করে তুলে ধরছিলাম। তো সেই আলোচনা থেকে এখন আমরা কিছুক্ষণ শুনবো, 4 মিনিটের মতো কেটে শোনাবো। এই কারণে যে সেই আলোচনাটা যেহেতু আমরা হাইন্ডসেটের আলোচনা না, রাইট, কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর অনেক পণ্ডিত কথা বলা যায়, অনেক পণ্ডিত জিওপলিটিক্যাল ব্যাখ্যা দেওয়া যায় হাইন্ডসেটের অ্যাডভান্টেজ নিয়ে, যেটা বলে হাইন্ডসেট ইজ 20/20, রাইট। তো তখন কী কারণে কি আমাদের রেশনাল ছিল, যে কি মনে করছি কী কারণে, হোক সেটা এখন সেই আলোচনাটা এখন শুনি, সেটার ওজন এখন অনেক বেশি, কারণ এগেন আমরা হাইন্ডসেটের অ্যাডভান্টেজ নিয়ে এখন থিওরি নামাচ্ছি না, এটা আমরা ঘটনা ঘটার আগেই আলোচনা করছি, এটা ঘটতে যাচ্ছে, কেন ঘটতে যাচ্ছে, এটা কি মিন করে। স্বল্প সময়ের ব্যবধানে 2টা আলোচনা করতেছি নিজেকে রক্ষা করার জন্য, কারণ দেয়ার ইজ এ non-zero চান্স দ্য ইউএস মাইট গেট ইনভলভ। তখন আবার মুসলিম চলে আসবে আমাকে ফাটাইতে যে কী ব্যাপার, আপনি না বলছিলেন যে আপনি ট্রাম্প সাপোর্টার, ট্রাম্প এটার মধ্যে ইনভলভ হবে না, বা এই সারাদিন ট্রাম্পের আপনি ই করে কি পাচাটামি করে এগুলো বলে আসলে ফাটাই ফেলবে। এই জন্য আগে থেকে আলোচনাটা করে রাখি যে কি হইতেছে, কেন, মানে কি হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা যদি বা হয় তাহলে কেন হবে। নিওকন যেগুলো আছে, যেমন আপনার লিন্সি গ্র্যাহাম ট্যাম, এগুলো তো চেনেন, রাইট। তো এরা ট্রাম্পের কানে পানি পড়া দিয়ে যাচ্ছে চরমভাবে, যে এটাই হচ্ছে সুযোগ ইরানকে হইতেছে একদম টেসে দেওয়ার, এবং হচ্ছে ইরানের পারমাণবিক গিয়ে এক চিরতরে ধ্বংস করে দেওয়ার, ইভেন রেজিম চেঞ্জ করার। নাও এটার দায় হচ্ছে ইরানেরও আছে, যে কেন হঠাৎ করে এরকম পরিবর্তিত চিন্তা ভাবনা শুরু হইতেছে, বা ট্রাম্পের কানে পানি পড়া দিচ্ছে, বা ট্রাম্পের কানে এরা যদি বা পানি পড়া দেয়ও ট্রাম্প সেটা অ্যাকসেপ্ট করবে। তাহলে এখন কি হইলো, সেটা গ্রহণ করার একটা সম্ভাবনা বা আশঙ্কা আছে। সেটা হচ্ছে যে এগেন ইরানের হইতেছে এই ধুন্দুমার ব্যর্থতা, এই অপ্রত্যাশিত ব্যর্থতা, এই অবিশ্বাস্য ব্যর্থতা। এগেন যদি এরকম কোনো ঘটনা ঘটে, বদমাশগুলো যেগুলোর দল আছে, যেগুলো কানা, এগুলো এসে শুরু করবে যে এই যে দেখছে না, তার মানে ট্রাম্পের অল অ্যালং এর কমপ্লেন ছিল, এসে শুরু করবে এগুলো ফাটরামি করা। না, দেখেন আপনি, এগুলো ইভলভিং পরিস্থিতি, এগুলো র্যাপিডলি ইভলভিং পরিস্থিতি, এবং একটা ঘটনা আর একটা ঘটনাকে জন্ম দেয় এবং ক্যাসকেড ডাউন করে। আজকে ইসরায়েল যে ইরানকে আক্রমণ করবে, এটা কি ইসরায়েলের পরিকল্পনা ছিল অক্টোবর 7-এ? না, সেটা পরিকল্পনা ছিল না। অক্টোবর 7-এর পর গাজাতে করার পর, তারপর যখন হিজবুল্লাহ, হামাস থেকে শুরু করে সবাইকে যেভাবে করে দুমড়ে মুছড়ে নাস্তানাবুদ করে দিয়েছে ইসরায়েল, তারপর তাদের মাথায় শয়তানি বুদ্ধি ঢুকতে শুরু করছে যে ওকে ফাইন, আমরা যেহেতু ইরানের সকল অ্যাক্সিসকে গুড়াই দিছি, এবং তারপর যখন বাশার সরকারের পতন হয়, এবং বাশার সরকারের পতন হয়েছে কেন, কারণ ইরান তখন হইতেছে ইসরায়েলের সাথে মিসাইল ঝালাঝালি করতেছে, ইরান ব্যস্ত এদিকে, তো এই সুযোগে হইতেছে বাশার আল আসাদের সরকারের পতন হয়েছে। তো দেখেন আপনি প্রত্যেকটা ঘটনা কিভাবে একটার একটাকে ক্যাসকেড করছে, করার পর তারপর বাশার আল আসাদ সরকার পতন হওয়ার পর তারপর ইসরায়েলের মাথায় শয়তানি বুদ্ধি ঢুকছে, ও মেবি এখন আমরা এই সুযোগ ব্যবহার করে ইরানকে টেসে দিতে পারি। তার মানে ডে 1-এ হয়তো তাদের এই মাথায় চিন্তা ছিল না, কিন্তু ঘটনা প্রবাহ তাদের ফেভারে যাওয়ায় তারপর তারা আস্তে আস্তে এরকম ভাবতে শুরু করছে। একইভাবে আমেরিকার মাথায় হয়তো এই চিন্তা ছিল না শুরু থেকেই, কিন্তু এমনভাবে ইরান নিজেদের অক্ষমতা দেখাইতে সক্ষম হয়েছে যে এখন শয়তানি বুদ্ধি ইসরায়েলের মাথায় আসছে, এবং এখন ট্রাম্পের মাথায়ও হইতেছে। মানে ইসরায়েল তো চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু ট্রাম্প রাজি ছিল না ফুল ইন। এখন হয়তো বা ট্রাম্প রাজি হইলেও হইতে পারে বলে আমার একটা আশঙ্কা আছে এগেন এই পরিস্থিতির কারণে। কারণ এখন যেটা বলতেছে যে
যারা ট্রাম্পের কানে পানি পড়া দিচ্ছে যে এই অভিযানটা তো এত কিছু করার পর শেষ পর্যন্ত যে এই যে একদম আন্ডারগ্রাউন্ডে গভীর গোপন যেখানে এনরিচমেন্ট ফ্যাসিলিটি আছে সেগুলোকে যদি ডিস্ট্রয় করা না যায় তাহলে যে এত কিছু করলো পুরো অভিযানটাই ব্যর্থ, কারণ পুরো তাহলে আবার ইরান পিছিয়ে গেছে শিওর, কিন্তু আবার এনরিচমেন্ট প্রসেস শুরু করতে পারবে। সো এই সুযোগে এমনভাবে ইরানের মাজা ভাঙা উচিত যেন তারা আর এটা ফিরেই না আসতে পারে। এখন ধরুন আজকে থেকে এক সপ্তাহ আগে ট্রাম্পকে এই কথা বললে ট্রাম্পের ধারণা ছিল, ট্রাম্প ভাবতো যে কেউ ভাববে যে ও ইরানকে ওই পর্যন্ত যাইতে হলে ইরানের সাথে যে এরকম একটা শেয়ানে টক্কর হবে, সেই একটা বিশাল যুদ্ধ হবে, ইটস নট ওয়ার্থ ইট, বা এটা আমি করতে চাই না। কিন্তু অ্যাপারেন্টলি দেখা গেল যে কোনো শেয়ানে টক্কর হয় না এবং কোনো বাধার মুখেই পড়ে নাই ইসরায়েল। হ্যাঁ, তো তাতে করে এখন এরকম প্রলুব্ধ ফিল করা অস্বাভাবিক না, এবং এগেন এটা কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে, উদ্ভূত পরিস্থিতিতে পরিবর্তিত অবস্থান হবে। এতবার করে কথাটা বলে পয়েন্ট এস্টাবলিশ করতে হচ্ছে বা বুঝাইতে হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে, উদ্ভূত পরিস্থিতিতে দেয়ার ইজ এ নন জিরো চান্স রাইট নাও যে আমেরিকা এটার মধ্যে ইনভলভ হইলেও হইতে পারে। এখন যেটা বললাম, কানে পানি পড়া দিয়ে যাচ্ছে এবং আগে থেকেই দিয়ে যাচ্ছে, ট্রাম্প কানে তোলে না, কিন্তু এই বর্তমান অবস্থার কারণে মানে আপনি যদি ইফ ইউ পুট ইয়োরসেলফ ইন ট্রাম্পস শু, যে ওকে যেহেতু আমার মানে যে বলে শোয়ায় যেহেতু দিছে, এখন ওয়াই নট একটু কিলে নেই, রাইট? যদি এমন কিছু হয়ে বসে, যদি আমেরিকাতে ইনভলভ হয়, যদি ইরানের রেজিম চেঞ্জের পূর্ণ দমে নেমে পড়ে এটার মধ্যে আমেরিকা সহ, তাহলে অবাক হবেন না এবং তখন এসে কমেন্টে উৎপাত করবেন না যে কি ব্যাপার, আপনি না বলছিলেন ট্রাম্প এটাতে ঢুকবে না বা আগ্রহ নাই, তাহলে ট্রাম্প কেন ঢুকলো? এটার কারণ হচ্ছে ইরানের অবিশ্বাস্য অকল্পনীয় ব্যর্থতা হয়তো ট্রাম্পকে ওই পথে যেতে প্রলুব্ধ করতেছে। তাহলে নেক্সট স্টেপ কি? নেক্সট পটেনশিয়াল স্টেপ যেটা হইতে যাচ্ছে রেজিম চেঞ্জ। রেজিম চেঞ্জের চেষ্টা ট্রাম্প করবে না, রাইট? ট্রাম্প যে হকেরা বলে বেড়ায়, হ্যাঁ আপনার ট্রাম্প এত বোমা মারে, তাহলে পারতেন না, না ট্রাম্প সেই জিনিস না, রাইট? ট্রাম্প ক্লাউন, সে ব্যাপারে আমার একমত হইতে কোনো আপত্তি নাই। ট্রাম্প জোকার ক্লাউন, ঠিক আছে, কিন্তু সে ওয়ার হক না, সে ওয়ার মঙ্গার না। যতটুকু করছে ব্যাখ্যা করছি, পরিবর্তিত পরিস্থিতিতে সে এটা করছে। তো রেজিম চেঞ্জ করার সেটার মধ্যে তার আগ্রহ নাই ট্রাম্প এটাতে ঢুকবে না, ঢুকতে চাইবেও না। সেটা ঘটতে পারে, যদি ঘটে, একটা সম্ভাবনা আছে। যখন ঘটবে সেটা আমি কারণ বলে দিই, এটা হইলে ঘটবে, এটা না হইলে ঘটবে না। আচ্ছা, সো আমাদের স্টার্টিং পয়েন্ট, ট্রাম্প আর রেজিম চেঞ্জ চেষ্টা করবে না, এটা এখানেই শেষ করার চেষ্টা করবে। ইসরায়েল চেষ্টা করবে ট্রাম্পকে দিয়ে রেজিম চেঞ্জ করানোর, কানে ওয়াসওয়াসা দিতে থাকবে, এখানকার নিউকনগুলোও দিবে, কিন্তু ট্রাম্প সেই রাস্তায় যাবে না। সেটা শুধুমাত্র তখন যাবে যদি ইরান রিটেলিয়েট করে বেসগুলাতে এবং আমেরিকার পার্সোনালকে মারাটার এবং স্টাফ জিনিস যদি ওই পর্যায়ে এসকেলেট করে, তখন ট্রাম্প নেক্সট স্টেজে যাবে এবং ইয়ে করবে। নাও সেটা কি ঘটার সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা তো অবশ্যই ঘটার সম্ভাবনা আছে। এটা কি মানে ইরান কীভাবে মেনে নেবে? সো এখন এটা তো অবশ্যই রিটেলিয়েট করবে। এখন যদি এটা এরকম হয় যে তারা যেরকম যে হরমুজ চ্যানেল বন্ধ করে দেয়া, নানান রকম ইকোনমিক, তারপর নানান রকম আমি জানি না সিম্বলিক অ্যাকশান নেয়, বা ইসরায়েলে বোমা ফেলার হার বাড়ায় দেয়, আমেরিকার সাথে পাঙ্গা না নেয়, তাইলে ট্রাম্প এটাকে আর খাটবে না। আমি যদি ট্রাম্পকে বুঝে থাকি, রাইট, ওই রেজিম চেঞ্জ করা, যুদ্ধ প্রলম্বিত করা, ওই যে একটা এক্সট্রা হকিশনেস, ওইটা ট্রাম্পের মধ্যে নাই। নাও থ্রু আউট দিস প্রসেস আমেরিকা অনেস্ট অ্যাক্টর ছিল কিনা, আমেরিকা অনেস্টলি প্লে করছে কিনা, নাকি ফাউল প্লে করছে? কারণ অনেক এরকম শুনতেছি যে আমেরিকা ফাউল প্লে করছে, তারা চুক্তি লঙ্ঘন করছে, এই করছে সেই করছে, যেগুলোর সাথে আমি শতভাগে একমত না। তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে কিছুটা একমত। আচ্ছা, তো এইখানে মনে করেন একটা মনে হইতে পারে অ্যাপারেন্টলি যে ট্রাম্প একটা ফাউল প্লে করছে, কারণ সে এক সপ্তাহ হয় নাই, সে বলছে যে সে 2 সপ্তাহ সময় নিচ্ছে অপেক্ষা করার জন্য, এবং ইরানকে সময় দিচ্ছে, এবং ইরানকে সময় দিচ্ছে নেসারলি বলে নাই, সেভাবে বলছে যে আমি 2 সপ্তাহ সময় নিচ্ছি আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমরা এটাতে ইনভলভ হবো কিনা। তো সেই ঘোষণা দেওয়ার পর এক সপ্তাহের মাথায় সে আক্রমণ করে বসে আছে, তাহলে তো একটা বেইমানি হলো না? এটা বেইমানি হয় নাই, কারণ সে কোনো ফর্মাল কমিটমেন্ট করে না, ইরানের সাথে কোনো চুক্তি স্বাক্ষর করা, ফর্মালি কোনো চ্যানেলের কমিট করা, এমন কোনো কিছু না। সে তার মতো করে বলছে, সে তার যা ইচ্ছা বলার অধিকার রাখে, সে যে আমি 2 সপ্তাহ সময় নিচ্ছি সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং 1 সপ্তাহ পর তার কাছে মনে হয়েছে যে আমি এখন অ্যাটাক করবো, রাইট? এগেন এটা কোনো ফর্মাল প্রমিস না। সো আপনি এটাকে ইন্টারপ্রিট করতে পারেন এইভাবে যে এটা সে ডিসেপটিভ ছিল এখানে, সে আপনি এভাবে চাইলে করতে পারেন, কিন্তু স্ট্রিক্টলি স্পিকিং এটাকে এভাবে ইন্টারপ্রিট করা যায় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এটা তো ওরা সবাই ইউএস অ্যাসেট, ইউএস বম্বার টম্বার এগুলা ফ্লাই করতেছে, এগুলাকে মুভ করা হচ্ছে, তারপর ইউএস জাহাজ এগুলো সব ইরাকের, আমি বলতেছি ইরানের দিকে সব রওনা দিছে গত 1-2 দিন ধরে। সো এটা সবাই আমরা দেখতে পাচ্ছিলাম যে বিল্ড আপ হইতেছিল। সো এটা এমন না যে মানে আউট অফ নোয়ার হয়েছে, এটা বিল্ড আপ যে হচ্ছিল। সো এটা মনে হতে পারে যে বিল্ড আপ করতেছে, আরও 1 সপ্তাহ পর অ্যাটাক করবে সেই উদ্দেশ্যে, কিন্তু এখন যে আজকে অ্যাটাক করে বসবে, এখানে এটা আমাদের কারো হিসেবে ছিল না। এবং এগেন আমি আউট সে ওয়ান মোর টাইম যে এটাকে বিশ্বাসঘাতকতা বলে হইতেছে, এটাকে ইন্টারপ্রিট করা যায় না নেসেসারিলি, আনলেস আপনার চুলকানি বেশি হয়। আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে যে কী জানি বলে আপনার ডায়ালগ চলাকালীন অবস্থায় ইসরায়েল আক্রমণ করছে, এটা নিয়েও অনেক কথা হচ্ছে, সেটা আমি ফেসবুকে একজনকে রিপ্লাই করছি, আরেকবার আলোচনা করি
যে সেটাও যে একেবারে মানে ভ্যাকুয়াম হয়েছে তা না। ট্রাম্প ইরানকে 60 দিনের সময় বেঁধে দিছিল, 2 মাসের 60 দিনের সময় বেঁধে দিছে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাইতে, কোনো একটা ইয়েতে আসতে, এগ্রিমেন্টে আসতে। ইসরায়েল আক্রমণটা শুরু করছে 61তম দিনে গিয়ে। সো ব্যাপারটা এমন না যে এখন কথা চলাচলে চলতেছে, এর মধ্যে বেইমানি করে পিছন থেকে ছুরি মারছে, টু সাম এক্সটেন্ট ইয়েস, সেখানে আসতেছি। কিন্তু স্ট্রিক্টলি স্পিকিং ট্রাম্প 60 দিন সময় দিছে যে 60 দিনের মধ্যে কোনো একটা এগ্রিমেন্টে পৌঁছাইতে হবে, না পৌঁছাইলে পরবর্তীতে মারাত্মক কনসিকুয়েন্স হবে, সেটার জন্য আমি দায়ী থাকবো, নানান রকম থ্রেট করে রাখছে, এবং সেটাই হয়েছে। আচ্ছা, নাও এটা হলো স্ট্রিক্টলি স্পিকিং। নাও আনফর্মালি যদি বলি যে সেখানে কি আমেরিকার সাইড থেকে এরকম কোনো ভাইব দেওয়া হচ্ছিল যেটা একটা চলমান আলোচনা? হ্যাঁ, ইয়েস, সেটা করা হচ্ছিল। কারণ ইসরায়েল যখন শুরু করে অ্যাটাক করা, তার 2 দিন পর আমেরিকার সাথে আরেকটা আমেরিকা প্রমিস করছে নেক্সট 2 দিন পর আরেকটা ডায়ালগ করার। তো আমেরিকা যদি জানি যে এই ডায়ালগ এখানেই শেষ, এখন মিলিটারি অ্যাকশন আসতে যাচ্ছে, তাইলে এই ধরনের যখন বলা যে আমরা 2 দিন পর আবার বসতেছি, তাহলে তো এটা একটা ফলস একটা দেয়, ইমপ্রেশন দেয় যে ও আচ্ছা, তার মানে আমরা উই আর স্টিল ইন দ্য মিডল অফ দ্য টক, রাইট? আমরা লাস্ট পার্টে এই পুরা ঘটনা আজকে ইরানের যে দুর্দশা, এই তৌহিদি মুসলিমগুলো হচ্ছে এটার জন্য দায়ী, এই জন্য এদেরকে গালমন্দ করি। আজকে গাজাবাসীর যে দুর্দশা, এটার জন্য এই তৌহিদি মুসলিম দায়ী। এই আলোচনা আমরা সবসময় করে আসছি যে এই তৌহিদি মুসলিম এগুলোর দুনিয়ার কোনো কিছু ম্যাটার করে না। এরা যে ফেসবুকে এসে ফ্যাচ করে কান্না করে গাজার শিশুদের ছবি দিয়ে, গাজার মহিলাদের ছবি দিয়ে, এদের বিন্দু মাত্র, বিশ্বাস করেন, এদের বিন্দু মাত্র পরোয়া নাই গাজার শিশুদের ব্যাপার এবং নারীদের ব্যাপার এবং সেখানকার মানুষের ব্যাপার। এটা তাদের কাছে একটা খেলা, একটা গেম। আমেরিকার সাথে কিলাকিলি করবো, ইসরায়েলের সাথে কিলাকিলি করবো, প্রচুর ফেসবুকে পোস্ট দিব, প্রচুর জিহাদ করবো ফেসবুকে, এটা তাদের কাছে একটা টাইম পাস। তারা যদি কেয়ার করতো তাইলে তারা 1 কোটি বার আলোচনা করে আসতেছে, ডোন্ট বাইট অফ মোর দেন ইউ ক্যান চু, রাইট? আজকে সেটার ভিকটিম গাজা, আজকে সেটার ভিকটিম ইরান। যে ইরানে যেটা করা হচ্ছে, চুপচাপ তোরা তোদের নিউক্লিয়ার বোমা বানানো ট্রাই করছিস, তোরা তোদের কাজ কর, সেটা হইতেছে একমাত্র এবং আলটিমেট ডেটারেন্স। এর বাইরে যে বড় বড় কথা, হুমকি দেয়া, থামকি দেয়া, খেয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, মেরে ফেলবো, এগুলো বলে তো আজকে এই দিন টেনে নিয়ে আসছে। কারণ এগুলো বলা যেত আজকে আমেরিকার জাস্টিফিকেশন পেয়েছে। আজকে কিন্তু ট্রাম্প যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিছে, সেই ভাষণে, ডাউনলোড করে কেটে দেখাবো না হয়, সেই ভাষণে কিন্তু ট্রাম্প এই কথা বলছে যে ইরান ডেথ টু আমেরিকা এবং ডেথ টু ইসরায়েল গত 40 বছর স্লোগান দিয়ে আসতেছে, এবং এগুলা জাস্টিফিকেশন তৈরি করে, যেগুলো ফেসবুকে লিখছে, যেগুলো আলাপ আলোচনা করছে অতীতে, রাইট? যে এই যে বাংলাদেশের বিপ্লব বাহিনীগুলো শুরু করছে যে ইন্ডিয়াকে এই করবো, সেই করবো বলে বেড়াচ্ছে। ইন্ডিয়া সেটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না, নেওয়ার অবশ্যই কথা না, কারণ এগুলো এক্সপেন্সিভ, এগুলো কমপ্লেক্স। কিন্তু যদি কখনো কোনো প্রেক্ষাপট তৈরি হয়, তখন এগুলো জাস্টিফিকেশন তৈরি করবে, তখন এগুলোকে জাস্টিফিকেশন হিসেবে দেখানো হবে। আপনি চিন্তা করেন, ট্রাম্প আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এইটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছে যে ইরান ডেথ টু আমেরিকা স্লোগান দেয়, এবং যেটা আমি এত বছর ধরে বলে আসতেছি, যে এই যে কথাবার্তা, এই যে রেটরিক, এগুলা ইজ নট হেল্পিং দেম। For 40 years, Iran has been saying death to America, death to Israel. এখন ভাই, তোর পায়ের নিচে মাটি নাই, তুই বড় কথা বলে লাভ আছে? বাস্তবতা বুঝে তো কাজ করতে হবে, অকাত বুঝে তো কাজ করতে হবে যেটা। এবং আমার কাছে এটা কোনো অবাক লাগে যে তারা কি আশা করে দুনিয়ার কাছে। আমি যখন বলি যে হ্যাঁ, মাইট ইজ রাইট, দুনিয়া যে শক্তিশালী, সে মানে সেই হইতেছে, তার মতো করে দুনিয়া চলতে হবে, কিছু করার নাই, এটা ফেয়ার না, কিন্তু দ্যাট ইজ দ্য ওয়ে ইট ইজ, রাইট? এটা তো নিয়ে বাড়তি কথা বলে লাভ নাই। যেটা আপনি জানেন যে এটা নিয়ম খেলার, কিন্তু আপনি সেই নিয়ম মেনে খেলবেন না, তাইলে এখন সেটার সাফারিং কনসিকুয়েন্স ভোগ করতে হবে। আমরা জানি যে পৃথিবীতে প্রচলিত আছে যে বস ইজ অলওয়েজ রাইট। বস ভুললে বসের সাথে মুখে মুখে তর্ক করা যায় না। এখন আপনি বসের সাথে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি করলেন, বস আপনাকে চাকরি থেকে কিক আউট করে দিল, এখন আপনি এসে বলতেছেন যে দুনিয়ায় কি কোনো ন্যায় বিচার নাই নাকি? হ্যাঁ, কারণ বস ভুল কথা বলতেছিল, এই কারণে আমি তার মুখে মুখে তর্ক করতেছিলাম, আমারটা রাইট, বস রং, এই কারণে মুখে মুখে তর্ক করছি। যান, ঘুরে ঘুরে বিচার দেন, এটা ফলাফল হচ্ছে আপনার চাকরি নেই, চাকরি চলে গেছে। আপনি জানেন এই দুনিয়ার নিয়ম হচ্ছে বস ভুল হইলেও বসের মুখে তর্ক করা যায় না, কেননা তার হাতে আপনার চাকরি আছে। সো বস ইজ অলওয়েজ রাইট। আপনি জানার পরও পালপাকটামি করে তর্ক করতে গেছেন, এখন যান, ঘুরে ঘুরে বিচার দেন দেখি। সাফারটা কে করবে? আপনার বস করবে নাকি আপনি করবেন? নাকি আপনি যার কাছে বিচার দিচ্ছেন সে করবে? কেউ করবে না, সাফারটা আপনি করবেন।